নমস্কার, আসল হেলথে আপনাদেরকে সুস্বাগত। আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, দ্যাট ইজ দ্য ট্রু ওয়ে অফ লাইফ। সো আমরা আজকে হার্ট সম্পর্কে আমি কয়েকটি ভিডিও আগে করেছি। এখন আমরা আজকে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। আমরা জেনেছি করোনারি আর্টারি ডিজিজ কী, কেন এটা এত ইম্পর্ট্যান্ট সেটাও আমরা আগেই ডিসকাস করেছি। কারণ সারা পৃথিবীতে এই করোনারি আর্টারি ডিজিজ অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আমাদের ভারতবর্ষে ইট ইজ কামিং লাইক সুনামি, এবং আপনারা শুনলে অবাক হবেন যে কোটি কোটি মানুষ এই করোনারি আর্টারি ডিজিজের জন্য মারা যাচ্ছে প্রতি বছর। আমাদের যদি প্রতি 3 থেকে 4 জন অ্যাডাল্টকে দেখি তাহলে তাদের মধ্যে একজনের হার্ট ডিজিজ আছে, এবং খুব কমনলি তাদের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ অনেকের মধ্যেই পাওয়া যাবে। তো এই করোনারি আর্টারি ডিজিজ আমরা দেখব যে রিস্ক ফ্যাক্টর কী কী আছে এর জন্য। করোনারি আর্টারি ডিজিজ কী কী কারণে হতে পারে, তো আমাদের এর জন্য 2 রকমের রিস্ক ফ্যাক্টর আমরা দেখতে পাবো। একটাকে বলে নন মডিফাইবল, মানে যেটাকে আমরা মডিফাই করতে পারবো না, আর একটাকে বলা হয় মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেমন আপনার বয়স, এজ। আপনার বয়স প্রতি বছর 1 বছর বেড়ে যাবে, সেটাতে আমাদের কিছু করার নেই। সেই জন্য এটা হচ্ছে নন মডিফাইবল। এবং এজের সাথে সাথে ইউজুয়ালি আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড লাইফ লিড করি, নর্মাল উইথ মডারেট স্ট্রেস, এবং মোটামুটি আমরা হেলদি লাইফ লিড করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি হার্ট ব্লকেজের চান্স, করোনারি আর্টারি ব্লকেজের চান্স বছরে 1%। উই ইউজুয়ালি ইনভাইট আওয়ার হার্ট অ্যাটাক। তার কারণ হচ্ছে ইউজুয়ালি 1% যদি ব্লক হয় তাহলে আমাদের 100% করোনারি আর্টারি ব্লক হতে আমাদের 100 বছর সময় লাগবে। এবং 10 বছর, আমি আগের ভিডিওতে বলেছি যে বাচ্চাদের 10 বছর পর্যন্ত কোনো ব্লকেজ হয় না। তাহলে 100 + 10 বছর গ্রেস পাওয়া গেল। তাহলে আমাদের ফার্স্ট হার্ট অ্যাটাক হওয়া উচিত, করোনারি আর্টারি ডিজিজ থেকে আমাদের ফার্স্ট হার্ট অ্যাটাক হওয়া উচিত 110 বছর বয়সে। আপনারা হয়তো অনেক সময় শোনেন যে সোসাইটিতে এমন অনেক মানুষ আছেন যারা 100 বছরের বেশি বেঁচেছেন। অনেক যোগী পুরুষ, অনেক সন্ন্যাসীরা, তারা আরও বেশি বছর বাঁচতে পারেন। তার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে করোনারি আর্টারি ব্লকেজ 1%-এরও কমিয়ে নিতে পারেন তারা। কিন্তু আমাদের আজকের দিনে সমাজের অবস্থা ভাবলে অবাক লাগবে যে এই করোনারি আর্টারি ব্লকেজ পার ইয়ার 4 থেকে 5%-এ পৌঁছে গেছে। এবং যদি 5% পার ইয়ার এই ব্লক হয় তাহলে এই আর্টারিটা ব্লক হতে সময় লাগবে 20 বছর, 100% ব্লক হয়ে যাবে, আর 10 বছর গ্রেস। তাহলে ফার্স্ট হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে 30 বছর বয়সে। আমি জাস্ট 2 দিন আগে দেখছিলাম কোনো একজন নিউজ চ্যানেলের একটি ইয়াং ছেলে হার্ট অ্যাটাকে মোস্ট প্রবলি উইদিন 40s মারা গেছে। আমার পরিচিত সেদিন একটি ছেলে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে 38 বছর বয়সে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে। সেই জন্য আমাদেরকে খুব ওরিড হতে হবে। সেই জন্য আমি ওরিড। আমাদের সোসাইটিতে যদি এটা চলতে থাকে তাহলে আমাদের ইয়াং জেনারেশন উজাড় হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি এই করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে বিগেস্ট উইডো মেকিং ডিসঅর্ডার অলসো। সেই জন্য আমরা কেয়ারফুল হব। তো আমরা ফার্স্ট ভাববো নন মডিফাইবল ফ্যাক্টর এজ, আমরা তাতে কোনো কিছু করতে পারি না। সেকেন্ড হচ্ছে আমাদের এথনিসিটি, মানে আমরা পৃথিবীর কোন রিজিয়নে জন্মেছি। আমরা যেহেতু ভারতবর্ষে আছি আমাদের রিস্ক অনেক বেশি। শুনলে অবাক হবেন, আমাদের করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাকের রিস্ক আমেরিকানদের থেকে 3.5 গুণ বেশি, চাইনিজদের চেয়ে 6 গুণ বেশি, জাপানিজদের চেয়ে 20 গুণ বেশি। এবং পৃথিবীর অন্যান্য দেশে যত তাড়াতাড়ি হার্ট ডিজিজ হয় আমাদের তার থেকে 10 বছর আগে শুরু হয়ে যায়। সেই জন্য আমাদের রিস্ক অনেক অনেক বেশি। সেই জন্য আমাদেরকে অনেক অনেক বেশি কেয়ারফুল হতে হবে যদি আমরা এই রোগটা রুখতে চাই। কারণ আমি অলরেডি বলেছি যে আমাদের এই রোগ, হার্টের রোগ এবং ডায়াবেটিস এবং অন্যান্য আমি বলবো, এগুলো অধিকাংশ রিলেটেড টু লাইফস্টাইল। সেই জন্য ফার্স্ট ফ্যাক্টর এজ, আমি বললাম নন মডিফাইবল। সেকেন্ড আমাদের এথনিসিটি, আমরা কোথায় জন্মেছি। থার্ড আমাদের মেল বা ফিমেল। যদি মেল হয় তাহলে তাদের রিস্ক একটু বেশি, ফিমেলরা
ডিউরিং দেয়ার রিপ্রোডাক্টিভ এজ, মানে আপ টু 45 বা 50 টিল মেনোপজ দে আর প্রোটেক্টেড। কারণ হচ্ছে তাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ব্যালেন্স এমন থাকে যে তা নেচার তাদেরকে প্রোটেক্ট করে রেখেছে, কারণ নেচার তার ক্রিয়েশনকে ধরে রাখার জন্য ন্যাচারাল প্রোটেকশন দিয়ে রেখেছে মেয়েদেরকে। কিন্তু যদি কোনো মহিলা স্মোক করে এবং তার অ্যাডিকশন থাকে, অথবা ওয়ার্কিং ওমেনদের অনেক স্ট্রেস থাকে, সেই কারণে তাদেরকে ইকুইভ্যালেন্ট টু মেল ধরা হয়। তো মেন অ্যান্ড উইমেন সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট সেম রিস্ক হয়ে যাবে। আদারওয়াইজ উইমেনরা আফটার মেনোপজ রিস্ক ইজ সেম। সেই জন্য এটা হলো এজ, সেক্স, এথনিসিটি। এছাড়া আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা আমরা অনেক সময় বলে থাকি বা শুনে থাকি, যে ফ্যামিলিতে রান করছে, মানে জেনেটিক ফ্যাক্টর। অনেকের জেনেটিক টেন্ডেন্সি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে যে তাদের হার্ট ডিজিজের চান্স বা এই করোনারি আর্টারি ব্লকেজের চান্স অনেক বেশি। এইগুলোকে বলা হয় মোটের ওপর নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, আমরা মডিফাই করতে পারি না। এবারে আসুন যেটা আমাদের হাতে আছে, যেটাকে আমরা মডিফাই করতে পারি, যেটাকে আমরা চাইলে লাইফস্টাইল চেঞ্জ করে হার্ট ডিজিজকে রুখতে পারি। কারণ এই নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর এরা কিন্তু যদি কারোর থাকেও, তাহলেও জানবেন যে এটা 20 থেকে 25% হার্ট অ্যাটাকের জন্য দায়ী হতে পারে। সুতরাং এটা মনে হয় যেন তুষের আগুন ধিক ধিক করে জ্বলছে, এবারে ওপর থেকে যদি আমি ঘি ঢেলে দিই, মানে এই ঘি ঢালার কাজটা যদি আমরা করি, তাহলে দাউ দাউ করে জ্বলে উঠবে, মানে খুব তাড়াতাড়ি লোকের হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেজন্য যাদের অলরেডি এই নন মডিফায়েবল ফ্যাক্টর আছে তাদেরকে খুব কেয়ারফুল হতে হবে, এবং অন্যান্য যেটা আমরা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আমরা বলছি সেটাকে আরও কন্ট্রোল করতে হবে। তো আসুন আমরা আলোচনা করি যে হোয়াট আর দ্য মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা প্রথমেই আগের ভিডিওতে আমি বলেছি যে ফ্যাট আমাদের করোনারি আর্টারিতে ডিপোজিট হয় এবং করোনারি আর্টারি ব্লকেজ হয়। সুতরাং এই ফ্যাট মানে লিপিড প্রোফাইল আমরা যেটা করি ল্যাবরেটরির থেকে, সেইটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। এর মধ্যে একটা আপনারা জানেন কোলেস্টেরল, নাম খুব কমন। সুতরাং কোলেস্টেরল আমাদের ব্লাডে কতটা আছে, আমি পরিমাণগুলো পরে আলোচনা করব অন্য ভিডিওতে, কত থাকলে সেটা সেফ মার্জিন সেটা আমি বলবো। একটা হচ্ছে কোলেস্টেরল, ভীষণ ইম্পর্ট্যান্ট। দেন ট্রাইগ্লিসারাইড, ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের এইচডিএল কোলেস্টেরল কতটা আছে, খুব ইম্পর্ট্যান্ট। এলডিএল কোলেস্টেরল কতটা আছে, ইম্পর্ট্যান্ট। ভিএলডিএল আর অন্যান্য যেগুলো থাকে, অ্যাপোবি, আপনারা অনেক সময় সব শুনবেন, কিন্তু ওগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ ওগুলো অনেক ডেপথের ব্যাপার। তো এইগুলো হচ্ছে ফ্যাট বা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল, এইগুলো মোটের ওপর আমাদের জানতে হবে এবং এগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তার মধ্যে কোলেস্টেরল এইচডিএল যেটা, সেটাকে বলা হয় গুড কোলেস্টেরল, আর এলডিএল কোলেস্টেরল হচ্ছে সবচেয়ে ব্যাড কোলেস্টেরল, মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অ্যান্ড লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইচডিএল প্রোটেক্ট করতে পারে হার্টকে, আর এলডিএল ব্লকেজ অনেক তাড়াতাড়ি বাড়াতে পারে। ইউজুয়ালি একটা এইচডিএল মলিকিউল 4টে এলডিএল মলিকিউলকে কন্ট্রোল করতে পারে বা প্রোটেক্ট করতে পারে। যেমন সমাজে একজন ভালো লোক 4জন খারাপ লোককে কন্ট্রোল করতে পারে, সেইভাবে এইচডিএল আর এলডিএল মোটামুটি এই রেশিওতে চলে। তো আমরা এইচডিএল যদি একটু বাড়িয়ে রাখতে পারি, এলডিএল কমিয়ে রাখতে পারি, তাহলে আমরা হার্টকে অনেক প্রোটেক্ট করতে পারবো। এগুলো হয়ে গেল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড অ্যান্ড লিপিড প্রোফাইলের বাকি পার্ট। এরপর আমরা আসছি যে কারুর যদি হাইপার টেনশন থাকে, হাইপার টেনশন সম্পর্কে ডিটেলসে আমি পরে বলবো, কিন্তু আপনারা জেনে রাখুন মোটামুটি আমাদের নর্মাল ব্লাড প্রেশার হলো 120/80। কারুর তার থেকে একটু কম থাকতে পারে, চিন্তার কোনো কারণ নেই, কারণ সেটাও নর্মাল। কারুর যদি 100-র নিচে যায় সিস্টোলিক প্রেশার মানে ওপরের প্রেশার, এবং ডায়াস্টোলিক প্রেশার যদি 70-এর নিচে যায়, তাহলে হয়তো একটু ভাবতে হতে পারে। আদারওয়াইজ ওপরেরটা 100-110, নিচেরটা 70 পর্যন্ত অনেকে টেনশন করেন, টেনশন করার কোনো কারণ নেই। অনেকের এটা একটু লো বিপি থাকতে পারে, দ্যাট ইজ কোয়াইট নর্মাল। এবং ওপরেরটা যদি 130 পর্যন্ত হয়, আমি 120/80 বললাম, যদি 130 হয় তাতেও কোনো প্রবলেম নেই, 130 পর্যন্ত আমরা নর্মাল ধরি। আর নিচেরটা যদি 85 পর্যন্ত হয় তাহলেও সেটাকে নর্মাল বলেই ধরা হবে। এবং 130 থেকে 40 যদি হয়,
ওপরেরটা মানে সিস্টোলিক ব্লাড প্রেশার, তাহলে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে যে আমরা হয়তো হাই বিপির দিকে যাচ্ছি কিন্তু সেটাকেও হাই বিপি বলবো না, এবং নিচেরটা যদি 90 পর্যন্ত হয় তাহলে আমাদেরকে কেয়ারফুল হতে হবে, বিকজ দ্যাট মে বি দ্য আর্লি স্টেজ অফ হাইপার টেনশন, এবং সেই সময়ে কেয়ারফুল হলে আমরা সবচেয়ে বেশি লাভ করতে পারবো। হাইপার টেনশনের যে ড্যামেজ, হাইপার টেনশন অ্যাকচুয়ালি পা থেকে মাথা পর্যন্ত ড্যামেজ করতে পারে। তো সেই জন্য প্রথম দিন থেকে, সেই জন্য আমরা যদি হাইপার টেনশনকে কন্ট্রোল করতে পারি প্রথম দিন থেকে, তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। সেই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমরা অ্যাটলিস্ট চেক করব মাঝে মধ্যে। আমি বলবো যে আমরা চেকিং কখন কি করব সেটা পরে বলবো। এছাড়া যদি ব্লাড প্রেশার 140/90 ওপরে থাকে তাহলে অবশ্যই 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 ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং আমাদেরকে বিপি কন্ট্রোলে রাখতে হবে। আদারওয়াইজ হাইপার টেনশন ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, হার্ট ড্যামেজ থেকে শুরু করে, কিডনি ড্যামেজ থেকে শুরু করে এন্টায়ার বডিটাকে ড্যামেজ করে দিতে পারে। ইট মে বি মাচ মোর ডেঞ্জারাস দ্যান ক্যান্সার অলসো, কারণ ক্যান্সার লাস্টের দিনে ছড়ায়, আর হার্ট ডিজিজ প্রথম দিন থেকে মাথা থেকে পা পর্যন্ত ড্যামেজ করতে পারে। সেজন্য হার্ট ডিজিজ খুব ইম্পর্ট্যান্ট, এবং ফর করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ডিজিজ, হাইপার টেনশন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তারপরের ফ্যাক্টরটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আমরা অনেকেই জানি, ডায়াবেটিসের রেঞ্জটা আমাদের জেনে রাখা উচিত। ইউজুয়ালি খেয়াল রাখুন, আমি খুব গ্রস লেভেলে বলছি, ফাস্টিং বলে যেটা খালি পেটে যে আমরা সুগারটা করি, সেটা ইউজুয়ালি 8 থেকে 10 ঘন্টা না খাওয়া অবস্থায় করলে সেটাকে ফাস্টিং বলা হয়। আমরা মর্নিংয়ে অনেক সময় ফাস্টিং সুগার করি, রাত্রিতে খাওয়ার পরে সোজা সকালবেলাতে গিয়ে যে ব্লাড সুগারটা দেখি, সেই সুগারের লেভেল ইউজুয়ালি 100 থেকে 110-এর মধ্যে থাকলে ভালো। যদি মনে রাখার সুবিধা হয় তাহলে 100 মনে রাখুন। আর যেটা আমরা পিপি বলি, মানে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে, টেকনিক খুব স্পেসিফিক টেকনিক থাকে অ্যাকচুয়ালি, 75 গ্রাম গ্লুকোজ, অ্যানাইড্রাস গ্লুকোজ খাওয়ার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে দুটো মেজার নেওয়া হয় এরকম। কিন্তু আমি অত পার্টিকুলার ইয়েতে যাচ্ছি না। মনে রাখুন, যদি একটা মিল খাই তাহলেও চলবে, বা যদি গ্লুকোজ খাই 75 গ্রাম তাহলেও চলবে। ল্যাবরেটরিতে 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে অনেক সময় পিপি চেক করা হয়। তো সেই পিপি সুগারটা 140 থেকে 150 এটার মধ্যে থাকা উচিত। যদি মনে রাখার সুবিধাতে আপনারা 150 মনে রাখুন, তাহলে ফাস্টিং 100, পিপি 150, আর র্যান্ডম সুগারও ইউজুয়ালি 150-র আশপাশেই থাকা উচিত, ওটাকেও 150 বলেই মনে রাখুন। এবং কারুর সুগার যদি কোনো পরিস্থিতিতে ফাস্টিং সুগার 110-20-র ওপরে যায় এবং পিপি সুগার 160-এর ওপরে যায়, তাহলে খুব কেয়ারফুল হয়ে যান, কারণ আমরা আর্লি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস স্টেজে আছি। এবং যেমন বললাম হাইপার টেনশনের জন্য, সেই সেম এখানেও অ্যাপ্লিকেবল, যে যদি ডায়াবেটিসকে অনেক আর্লি স্টেজে ট্রিট করা যায়, অনেক আর্লি স্টেজে কন্ট্রোল করা যায়, তাহলে আমরা কিন্তু খুব নর্মাল সুস্থ জীবনযাপন করতে পারবো। ডায়াবেটিসও প্রথম দিন থেকে হার্ট ডিজিজের মতো, হাইপার টেনশনের মতো মাথার থেকে পা পর্যন্ত ড্যামেজ করতে পারে, যেটাকে আমরা প্রথম দিন থেকেই কন্ট্রোল করার চেষ্টা করবো। সুতরাং এই দুটো ডিজিজ হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়া কারুর ক্ষেত্রে অন্যান্য প্রবলেম থাকতে পারে, যেমন কারুর মেটাবলিক সিনড্রোম যদি থাকে তাহলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর, মানে ওবেসিটি যেটাকে আমরা বলি, মানে মোটা ভাব যদি কারুর থাকে। আমরা অ্যাকচুয়ালি হাইট ওয়েট মেজার করে বিএমআই মেজার করতে পারি। হাইট ওয়েটের আপনাদেরকে একটা খুব সিম্পল ফর্মুলা বলছি, আপনারা অনেকেই হাইট অনুযায়ী ওয়েট বোঝেন না, সেই জন্য এটা বুঝতে হবে যে এটা খুব ইজি, এটা কঠিন কিছু না। যত ইঞ্চি হাইট একজন মানুষের, তত কেজি ওয়েট হতে হবে ইন কেস অফ মেল। যেমন আমার হাইট 5 ফুট 9 ইঞ্চি, তাহলে আমার 5 × 60 ইঞ্চি আমার 5 ফুট, আর 9 ইঞ্চি মানে আর 9 মানে 69 হচ্ছে আমার নর্মাল, 69 কেজি আমার বডি ওয়েট হওয়া উচিত। এর সাথে 10% পর্যন্ত আমরা অ্যাড করতে পারি, মানে 10% প্লাস মাইনাস হচ্ছে রেঞ্জ, দ্যাট ইজ দ্য নর্মাল রেঞ্জ। সুতরাং আমি যদি আরও প্রায় 8 কেজি মতো যোগ করি, তাহলে সেটা হবে আমার নর্মাল বডি ওয়েট। তো এই অনুযায়ী আমরা বিএমআইও ক্যালকুলেট করতে পারি। যদি বডি ওয়েট বেশি হয় তাহলে বিএমআইও ইউজুয়ালি বেশির দিকে যাবে। তো 23 বিএমআই নর্মাল, 23 থেকে 25 বিএমআই হলে খুব চিন্তা নেই, একটু কেয়ারফুল হতে হবে। 25-এর বেশি বিএমআই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে, কারণ এই কারণে হার্ট ডিজিজ বেশি হতে পারে। তাহলে এটা হলো আমাদের হাইট ওয়েট অ্যান্ড বিএমআই।
এরপরের যে ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদেরকে যদি ওবেসিটি ছাড়া আমাদের যদি কোনো অ্যাডিকশান থাকে, যেমন আমি অলরেডি বলেছি টোবাকো ইন এনি ফর্ম যদি থাকে, বিড়ি, সিগারেট, গুটখা, জর্দা, পান মশলা, খৈনি, রজনীগন্ধা, নস্যি বা গুড়াকু কোনো ফর্মে, কেউ জর্দা দেয়া পান খান, সুতরাং প্রত্যেকটাই হচ্ছে টোবাকো ইন এনি ফর্ম ইট ইজ ভেরি ভেরি হার্মফুল, ভেরি ভেরি ডেঞ্জারাস। সেই জন্য টোবাকো থাকলে তাকে টোটালি অ্যাভয়েড করতে হবে, টোটালি স্টপ করতে হবে। এছাড়াও অ্যালকোহল সেম, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আর সবচেয়ে বাজে দিক হচ্ছে অ্যাডিকশান, সেই জন্য সেটাকেও বন্ধ করতে হবে। আমি অনেক সময় বলি এই নেশার ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে খেলাটা শুরু করি আমরা, কিন্তু খেলাটা শেষ করে ওরা। মানে আমি সিগারেট খেতে শুরু করলাম, একটা সময় গিয়ে দেখা যাবে আমি আর সিগারেট খাই না, সিগারেট আমাকে খাচ্ছে। সেম মদ খাওয়ার জন্য আমরা যদি অ্যালকোহল শুরু করলাম, একটা সময় ভাবি বোধহয় আমি মদ খাচ্ছি, কিন্তু কিছুদিন পরে দেখবেন মদ আমাকে খেতে শুরু করেছে। তো সেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যে খেলা শুরু করব আমি, খেলা শেষ করবে ওরা। তো এটা ছাড়া আমাদের যেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম যে আমরা লো ফাইবার ডায়েট আজকাল খুব প্রেফার করছি, খুব রিফাইন্ড খাবারগুলো খাচ্ছি। সুতরাং আমাদেরকে সেখান থেকে সরে আসতে হবে। আমাদেরকে যেটা হাই ফাইবার ফুড, যেটা অরিজিনাল ফুড, যেটা র ফুড, সেইটা পারলে খেতে হবে। আটা নয়, ময়দা নয়, আটা খেতে হবে। আমরা পলিশ করা চালের জায়গায় যদি লাল চাল পাই সেটা খেলে অনেক ভালো। আমরা যদি ফ্রুট বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো খাচ্ছি, সবজি টবজি, সেগুলো যতটা পারবো গ্রিন লিফি ভেজিটেবল, সেগুলো যতটা র বা যতটা অরিজিনাল ফর্মে খেতে পারবো ততটা ভালো। হালকা সেদ্ধ করে যদি খেতে পারি ভালো। খুব বেশি তাকে আমরা বয়েল করা বা বার্ন করা যদি করি তাহলে তার গুণাগুণ চলে যায়। সেই জন্য সেটা খেয়াল রাখতে হবে। আমরা চিনি না খেলে ভালো, গুড় খেতে পারলে ভালো, এরকম ব্যাপার। এছাড়া আমাদের রেগুলার এক্সারসাইজ করার একটা প্ল্যান রাখতে হবে। এক্সারসাইজের মধ্যে মেনলি আমি বলি ওয়াকিং। যদি আমরা ওয়াক করতে পারি মিনিমাম 35 মিনিটস এ ডে এবং 150 মিনিট পার উইক, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন। সুতরাং যদি সপ্তাহে 5 দিন আমরা 150 মিনিট টোটাল ওয়াক করতে পারি তাও চলবে। এটা হচ্ছে ওয়াকিং। এছাড়া কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো নর্মালি কমনলি আমরা জানি বা সোসাইটিতে যেগুলো চলন আছে, সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রম হেড টু ফুট সমস্ত অর্গানের যদি হালকা করে এক্সারসাইজ করা যায়। এছাড়া হচ্ছে একটা ডিপ ব্রিদিং, সকালে এবং বিকালে যদি 10 মিনিট ডিপ ব্রিদিং করি। এগুলো অ্যাকচুয়ালি আমি যখন স্ট্রেস ম্যানেজমেন্ট বলবো তখন এগুলোর ডিটেলস আমি বলবো। সুতরাং সেই ডিপ ব্রিদিং এগুলো যদি করতে পারি এবং আমাদের লাইফ থেকে যদি আমরা স্ট্রেসকে কিছুটা হলেও কমাতে পারি, বিশেষ করে আজকের দিনে স্ট্রেস অনেক বড় ফ্যাক্টর, সেই স্ট্রেসকে যদি আমরা কিছুটা কমিয়ে ফেলতে পারি, একটা অপটিমাম লেভেল অফ স্ট্রেস যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা এই সমস্ত ডিজিজ থেকে, অনেক করোনারি আর্টারি ডিজিজ থেকে আমরা হয়তো মুক্তি পেয়ে যেতে পারি। এছাড়া মহিলাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল যতটা ইউজ না করা যায় ততটা ভালো। এটা জাস্ট আমার একটা অ্যাডভাইস। এগুলো যদি আমরা এই সমস্ত ফ্যাক্টরগুলোকে ঠিকমতো করে খেয়াল রাখি এবং ঠিকমতো করে চলতে থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা যেটা করোনারি আর্টারি ডিজিজকে লাইফস্টাইল ডিসঅর্ডার বলছি, এই লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, এছাড়া বাকি ডিটেলস আমি বলবো, এটা হচ্ছে তাহলে করোনারি রিস্ক ফ্যাক্টরকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা এই ডিজিজটাকে, ইভেন যদি কারোর ডিজিজ হয়েও যায় তাহলেও আমরা রিভার্স করতে পারবো। আমি পরে আসবো হোয়াট ইজ রিভার্সাল অফ হার্ট ডিজিজ। আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন। পরের ভিডিওতে আমি আরও ডিটেলসে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ। আসলের আর একটা ফর্ম আপনারা জানেন, এ সাইন অফ লাভ। আমি আপনাদেরকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এই ভিডিও শেষ করছি।